আজ আমরা অষ্টমী সম্পর্কিত আলোচনা করব। ঠিক আছে, অষ্টমী। তা শুক্লাষ্টমী যুগ্ম শাস্ত্র অনুসারে নবমী যুক্ত গ্রহণ করিবে। অর্থাৎ শুক্লপক্ষের অষ্টমী যদি 2 দিন কর্মযোগ্য কাল পায়, তাহাতে বিহিত কাজ পরদিন করবে। 2 দিন যদি কাজ পায়, তাহলে পরদিন করবে। ঠিক আছে, কি জানলাম? শুক্লপক্ষের অষ্টমী যুগ্ম শাস্ত্র অনুসারে নবমী যুক্ত গ্রহণ করবে। শুক্লপক্ষ অষ্টমী 2 দিন যদি কর্মযোগ্য কাল পায়, তাহলে পরের দিন করবে। এবং কৃষ্ণাষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী যদি 2 দিন কর্মযোগ্য কাল পায়, তাহলে কার্য করবে পূর্ব দিনে। তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমী হবে পূর্ব দিনে সপ্তমী যুক্ত, আর শুক্লপক্ষের অষ্টমী হবে নবমী যুক্ত। উপবাসাদি কার্যে কৃষ্ণপক্ষের অষ্টমী ও চতুর্দশী পূর্ব তিথি। এখানে শ্লোকটা দেওয়া আছে, ভবিষ্য পুরাণের একটা শ্লোক দেওয়া আছে। আগেই বলেছে সাচ শুক্লা নবমী জুতা গ্রাহ্যা যুগমাত কৃষ্ণা তু সপ্তমী জুতা। কৃষ্ণপক্ষে সপ্তমী যুক্ত আর শুক্লপক্ষের অষ্টমী যুক্ত বলে দিয়েছে। কৃষ্ণপক্ষে অষ্টমী চৈব কৃষ্ণপক্ষে চতুর্দশী পূর্ব বিদ্ধৈব কর্তব্যা পরবিদ্যা ন কুত্রচিত। তাহলে পরবিদ্যা পূর্ববিদ্যা কাকে বলছে না? অষ্টমী আর চতুর্দশী এগুলো বলছে যদি শুক্লপক্ষের হয় তাহলে পরবিদ্যা অর্থাৎ পরের তিথি যুক্ত, আর যদি কৃষ্ণপক্ষের হয় তাহলে পূর্ববিদ্যা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। নিগমে যেটা বলেছে উপবাসাদি কার্যে কৃষ্ণপক্ষের অষ্টমী ও চতুর্দশী পূর্ব তিথি অর্থাৎ সপ্তমী ও ত্রয়োদশী যুক্ত গ্রহণ করবে, পরতিথি যুক্ত গ্রহণ করিবে না। চতুর্দশ্যাং তথাষ্টম্যাং পক্ষয় কৃষ্ণ শুক্ল কৃষ্ণয় জব্দম একং ন ভুঞ্জিত শিবার্চন পরমর। যে লোক, ভবিষ্য পুরাণে বলছে, অথবা শিবব্রত শিবরাত্রি যে ব্রত হয়, এটাতে কি বলছে? সর্বদা যজ্ঞানুষ্ঠায়ী পুরুষের যে অক্ষয় পুণ্য হয়, তৎতুল্য পুণ্যপ্রাপ্তি ও শিবলোক গমন করিয়া ফাল্গুন মাসে শুক্লাষ্টমীতে আরম্ভ করিয়া সংবৎসর পর্যন্ত শুক্লাষ্টমী এবং সকল কৃষ্ণাষ্টমীতে উপবাস ও শিব পূজা করিবে। এটা ভবিষ্য পুরাণের, যদি এইগুলো কেউ করেন এখন, কিন্তু তবুও জেনে রাখা প্রয়োজন। যে লোক শুক্ল কৃষ্ণপক্ষের চতুর্দশী অষ্টমীতে শিব পূজা উপবাস করিবে, তা মুনিগণ সর্বদা যজ্ঞানুষ্ঠানকারী লোকের যে অক্ষয় পুণ্য বলিয়াছেন, তাহা তা দিশে অক্ষয় পুণ্য ও শিবলোক প্রাপ্তি হয়। মানে এটা কি দাঁড়ালো না? শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্দশী ও অষ্টমীতে যারা শিব পূজা উপবাস করবে, একটা তো আমরা জানি শিব চতুর্দশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে শাস্ত্রে বলেছে ভবিষ্য পুরাণে যে শুক্লপক্ষের এবং কৃষ্ণপক্ষের চতুর্দশী ও অষ্টমী এই দুটো তিথিতে শিব পূজা ও উপবাস যে করবে, মুনিগণ সর্বদা যজ্ঞ অনুষ্ঠানকারী লোকের যে পুণ্য সঞ্চয় হয়, একটা যজ্ঞ অনুষ্ঠান করলে যে পুণ্য সঞ্চয় হয়, তা দিশো অক্ষয় পুণ্য এবং তার সঙ্গে শিবলোক গমন প্রাপ্তি হয়, শিবলোক প্রাপ্তি মৃত্যুর পর। চতুর্দশীতেও এইরূপ কল্পান্তর জানিবে, অর্থাৎ চতুর্দশীতেও এইরকম। ইহাতে উপবাস প্রধান। এই ব্রতে শুক্লপক্ষীয় অষ্টমী উভয় দিন ব্যাপী হইলে পরদিন এবং কৃষ্ণপক্ষের অষ্টমী উভয় দিন ব্যাপী হইলে পূর্ব দিনে শিবব্রত করিবে। বুঝা গেল? আগে যেটা বললাম যে শুক্লপক্ষের হলে পরদিনে আর কৃষ্ণপক্ষের হলে পূর্ব দিনে, এটা মনে রাখতে হবে। কিন্তু কৃষ্ণা অথবা শুক্লা অষ্টমী ত্রিসন্ধ্যা ব্যাপী হইলে তাহাতেই শিবব্রত করিবে। ত্রিসন্ধ্যা মানে কি? আবার এখানে একটা জিনিস ধরে দিয়েছি, এগুলো বুঝতে হবে, একটা করে কলম দিয়ে দেওয়া খোঁচা, এগুলো ধরতে হবে। ত্রিসন্ধ্যা কাকে বলে? আমরা ত্রিসন্ধ্যা শুনেছি, ত্রিসন্ধ্যা সবাই শুনে রেখেছে তো। ত্রিসন্ধ্যা মানে একটা প্রাতকালীন সন্ধ্যা, একটা মধ্যাহ্নকালীন সন্ধ্যা, একটা সায়াহ্নকালীন সন্ধ্যা, এই তিনবার যে সন্ধ্যা। অর্থাৎ কোনোদিন যদি ত্রিসন্ধ্যা ব্যাপিনী কোনো ওই তিথি থেকে যায়, চতুর্দশী বা অষ্টমী, তখন বলছে সেই দিনটাই শিবব্রত করার উপযুক্ত দিন।
তখন ওই কৃষ্ণপক্ষ পূর্ব দিনে আর শুক্লপক্ষ পরের দিনে, এখানে আবার বলছে এটা কাজ হবে না যদি এই ত্রিসন্ধ্যা ব্যাপিনী পেয়ে যায়। এখানে একটা নোট দেওয়া আছে, অতএব এটাকে মনে রাখতে হবে। তাহলে শুধু যদি আমি একটা মুখস্থ করে নিই, তাহলে আবার এই কর্মটা যদি না জানা থাকে তাহলে মুশকিল আছে, অতএব এটাও জেনে রাখতে হবে। এবার বুধাষ্টমী ব্রত, বুধাষ্টমী একটা ব্রত আছে। স্যার ত্রিসন্ধ্যা কি কি বললেন? প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়াহ্ন সন্ধ্যা, 3 বার সন্ধ্যা হয়। প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা আর সন্ধ্যাবেলায় যেটা হবে সায়াহ্ন সন্ধ্যা, ত্রিসন্ধ্যা ব্যাপী। এখানে বলছে বুধাষ্টমী ব্রত উত্তরায়ণে হরিশয়ন ভিন্ন কালে সৌর পৌষ চৈত্র ভিন্ন মাসে। তাহলে সৌর পৌষ মাস অর্থাৎ সৌর পৌষ মাসে করা যাবে না, আর সৌর চৈত্র মাস এ মাসেও করা যাবে না। এই দুটো মাস বাদ দিয়ে উত্তরায়ণে, দক্ষিণায়নে হবে না, উত্তরায়ণে হরি শয়ন ভিন্ন কালে, অর্থাৎ হরি যখন শয়ন থাকবে সেই সময়ও করা যাবে না। শুক্লাষ্টমী চেত পূর্ণা ভবতী তত্র অখণ্ড সম্পদ কামনয়া কর্তব্যম। বোঝা গেল? হরি শয়ন ভিন্ন উত্তরায়ণে সৌর পৌষ ও সৌর চৈত্র ভিন্ন মাসে বুধবার, বারটা বুধবার হওয়া যায়, শুক্লপক্ষীয় অষ্টমী যদি হয়, শুক্লপক্ষ এবং অষ্টমী তিথি ষষ্ঠী দণ্ডাত্মিকা হয়, অর্থাৎ 60 দণ্ড যদি পায়, 60 দণ্ড মানে বোঝা গেল এক দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। তাহলে 60 ইন্টু 24, সারাদিনে যদি এতক্ষণ ওই তিথিটা পায়, তাহলে ওই দিন তাহাতে অখণ্ড সম্পত্তি কামনা করিয়া বুধাষ্টমী ব্রত করা যাবে। তো বোঝা যাবে, বোঝা গেল? বুধাষ্টমী ব্রত কখন হবে? যদি কেউ প্রশ্ন করে যে বুধাষ্টমী ব্রত কখন করা যাবে বলুন। বুধাষ্টমী ব্রত না উত্তরায়ণে হরিশয়ন ভিন্ন কালে, আর কি না সৌর চৈত্র এবং সৌর পৌষ বাদ দিয়ে বুধবারে অষ্টমী তিথিতে, এবং সেই অষ্টমী তিথি ষষ্ঠী দণ্ড অর্থাৎ 60 দণ্ড থাকবে। 60 দণ্ড মানে কি? এক দণ্ড সমান 24 মিনিট, তাহলে 60 ইন্টু 24 মিনিট এতক্ষণ থাকবে তিথিটা, তবেই সেই দিন বুধাষ্টমী ব্রত করা যাবে। রাজ মার্তণ্ড গ্রন্থে এটা মানে 6 দণ্ড বা 7 দণ্ড কি আছে? 6 দণ্ড না, তিথিটা ষষ্ঠী দণ্ড, দণ্ডাত্মিকা, সরি আমি ভুল বললাম। ষষ্ঠী না, ষষ্ঠী হ্যাঁ, ষষ্ঠী দণ্ডাত্মিকা হয়, তাহলে তাহলে শর্ট দণ্ডাত্মিকা লিখত, শর্ট, শর্ট তো লেখা নাই। সেইটা ষষ্ঠী মানে 60 তো, শর্ট মনে হয় 6। ঠিক আছে, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, পরে আসছি। যথা রাজ মার্তণ্ড গ্রন্থে, রাজ মার্তণ্ড গ্রন্থ অর্থাৎ রাজ মার্তণ্ড গ্রন্থ একটা গ্রন্থ আছে, সেখানে লিখেছে প্রসুপ্তেজ জগন্নাথে সন্ধ্যাকালে মধু তথা বুধাষ্টমী ন কুর্বিত কৃতাহন্তি পুরাকৃতম দ্বিজেন্দ্র সুতা সংযুক্তা পূর্ণা চ সাচ সীতাষ্টমী তস্যাং নিয়ম কর্তার ন সুখণ্ডিত সম্পদ। কি বলছে না, এই ব্রত আরম্ভ হইলেও সৌর চৈত্রাদিতে করিবে না। মিন 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 রাশি চৈত্র মাসে থাকে ধনু, ধনু রাশি পৌষ মাসে থাকে সূর্য। এই সৌর যখন এরা এইখানে থাকবে হরি শয়নে, অর্থাৎ ভগবান যখন শয়ন করাতে অশুদ্ধ কালে এবং সপ্তমী যুক্ত অষ্টমীতে বুধাষ্টমীর ব্রত করিবে না। বোঝা গেল? সপ্তমী যুক্ত অষ্টমীতে বুধাষ্টমী করিবে না। ব্রতকাল বিবেক গ্রন্থে এই কথা লিখিত আছে এইরূপ যে অষ্টমী না পাইলে বুধাষ্টমী ব্রত করিবে না, কারণ কাম্য বলিয়া না করিলেও দোষ নাই। কাম্য, এটা তো কাম্য কর্ম, নিষ্কাম কর্ম নয়, কাম্য। অর্থাৎ কাম্য কর্ম বলছে যদি তুমি তিথির সংযুক্ত শ্রী মতন যদি না পাও, না করলেও চলবে, কিন্তু যেগুলো করার নির্দেশ নাই
শাস্ত্রে দেওয়া নেই, অথচ যদি করে দাও তাহলে পরে কিন্তু অসুবিধা আছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এইবার দুর্বাষ্টমী, দাঁড়াও আমি একটা জিনিস দেখে নিই, যেটা আনলে ওটা আমি পরে ক্লিয়ার করছি। দাদা ষষ্ঠী বলেছে না, ষষ্ঠী তো নয়, ষষ্ঠী মানে ষষ্ঠ, ষষ্ঠী বলেছে। আচ্ছা আমি এটা পরে পরে আমি এটা ক্লিয়ার করছি, ঠিক আছে, সংস্কৃত এটা। এখন দুর্বাষ্টমী, দুর্বাষ্টমী সন্তান বৃদ্ধি কামনা করিয়া ভাদ্র মাসের শুক্লাষ্টমীতে যে অষ্টমী হয় এটা দুর্বাষ্টমী, রাধাষ্টমী হয়। দেখবে রাধাষ্টমীর সময় দুর্বাষ্টমী লেখা থাকে পঞ্জিকাতে, দেখবে এই দুর্বাষ্টমী হচ্ছে সন্তান কামনায় বা সন্তান বৃদ্ধি কামনায় এটা করা হয় দুর্বাষ্টমী। ভবিষ্যৎতরে বলা আছে যে ইয়ম অষ্টমী দিনোদয় পূর্বাহ্ন ব্যাপিনীচে তদা পূর্বদিনী দুর্বাষ্টমী ব্রতং করণীয়। তাহলে এখানে কিন্তু শুক্লপক্ষের অষ্টমী এইটা বলে দিয়েছে এখানে। দুর্বাষ্টমীটা হচ্ছে যে ভাদ্র মাসে শুক্লাষ্টমীতে দুর্বাষ্টমী। যে ভবিষ্যৎতরে কি বলছে, ইয়ম অষ্টমী দিনোদয় পূর্বাহ্ন ব্যাপিনীচে তদা পূর্বদিনী দুর্বাষ্টমী ব্রতং করণীয়ম। অর্থাৎ এই অষ্টমী 2 দিন যদি পূর্বাহ্ন মুহূর্ত পায় তাহলে পূর্ব দিনে দুর্বাষ্টমী ব্রত করিবে। কিন্তু আগে আমরা কি পড়লাম, যে শুক্লপক্ষের অষ্টমী আমাদের সব সময় কি করতে বললো, পরদিন, কৃষ্ণপক্ষের অষ্টমী পূর্ব দিন। কিন্তু এইখানে এগুলো তো ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলো আবার মনে রাখতে হবে। যদি মনে না রেখে ওই একটা শ্লোক মনে রাখলাম নিয়ে যদি আমি কাউকে এরকম বিধান দিয়ে দিলাম তাহলে পঞ্জিকার সঙ্গে মিলবে না। আমি একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বছর গত বছর যে দুর্বাষ্টমী কবে হয়েছে তাহলে বেরিয়ে যাবে। দুর্বাষ্টমী ভাদ্র মাসের অষ্টমী, যদি কারোর পঞ্জিকা হাতের কাছে আছে বের করে রাখুন। ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী, শুক্লাষ্টমী, ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি পড়েছে, এই যে একদিনই পড়েছে 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর দুর্বাষ্টমী ব্রত। এই দিন এইটা অবশ্য একদিনে পেয়েছে, কারণ মঙ্গলবার দিন রাত্রি 6টা 27 লেগেছে। আচ্ছা আগামী বছর কি হচ্ছে দেখি, এখানে একটা জিনিস বোঝা যাবে। ভাদ্র মাস শুক্লপক্ষ অষ্টমী, তাই না, সপ্তমী এটাও রাত্রে লাগছে, তাহলে এটাও হবে পরের দিন 14ই ভাদ্র রাত্রি 10টা 4 অব্দি আছে। এইরকম বোঝা যাবে না, যেগুলো ওই 2 দিনই পূর্বাহ্ন পাচ্ছে সেগুলোর ক্ষেত্রে পঞ্জিকা, পুরনো পঞ্জিকা খুলে দেখবেন আপনারা, যে 2 দিনই পূর্বাহ্ন পাচ্ছে সেক্ষেত্রে কি দিচ্ছে, বলছে পূর্ব দিনে করতে, কেন শুক্লপক্ষ অষ্টমী তো পূর্ব দিনে। এই জিনিসগুলো মার্ক করার আছে। এটা কি কোন গ্রন্থের, ভবিষ্যৎতরীয় গ্রন্থ, ঠিক আছে। আচ্ছা বৃহস্পতি এক্ষেত্রে কি বলেছে, শ্রাবণী দৈর্ঘ্য নবমী দুর্বা চৈব হুতা শনি পূর্ব বিদ্ধৈব কর্তব্য শিবরাত্রি বলের দিন। কি বলছে, শ্রাবণী পূর্ণিমা, কার্তিক মাসে শুক্লা নবমী, দুর্বা অষ্টমী, রম্ভা তৃতীয়া, শিবরাত্রি চতুর্দশী ও দূত প্রতিপদ
এই সকল তিথি পূর্ব তিথি যুক্ত গ্রহণ করিবে। এটা বৃহস্পতির বচন। আর একটা পেলাম। তাহলে এইগুলো মার্ক করে রাখতে হবে যে কেন হচ্ছে, কার বচন অনুযায়ী হচ্ছে এবং কি কি হচ্ছে কাজগুলো। ঠিক আছে, শুধু ওই একটা নোট করে রাখলাম, ওই প্রত্যেকটা জিনিস নোট করে রাখতে হবে। গোষ্ঠ অষ্টমী, যেটা কার্তিক মাসে হয়, ভগবান কৃষ্ণের গোষ্ঠ হয়, গোষ্ঠে ইয়ে করে না কার্তিক মাসে। হ্যাঁ বলুন। শ্রাবণী পূর্ণিমা, কার্তিকী নবমী, ওইটা আরেকবার বলুন। শ্রাবণী পূর্ণিমা, কার্তিক মাসের শুক্লা নবমী, দুর্বা অষ্টমী, রম্ভা তৃতীয়া, শিবরাত্রি চতুর্দশী ও দূত প্রতিপদ, এই সকল তিথি পূর্ব তিথিযুক্ত গ্রহণ করিবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এবারে গোষ্ঠাষ্টমীর গোষ্ঠাষ্টম্যাং গবাং পূজাং গোগ্রাসং গো প্রদক্ষিণম গবানো গবানং কুর্যাৎ সর্বপাপ অবিনক্ত। গোষ্ঠাষ্টমীতে কি করতে হয় না, বলছে গোষ্ঠাষ্টমীতে সর্ব পাপ ক্ষয় কামনা করিয়া কার্তিক মাসের শুক্লাষ্টমীতে গো পূজা করিবে। যথা কার্তিক শুক্লপক্ষ অধিকারে ভীম পরাক্রমে বচমে সকল পাপ নাশের জন্য গোষ্ঠাষ্টমীতে গো পূজা, গোগ্রাস দান, গো প্রদক্ষিণ এবং গরুর পশ্চাৎ পশ্চাৎ গমন করিবে। এখনো তো অধিকাংশ বাড়িতে গরুই নেই, কি করে করবে গোষ্ঠাষ্টমী? হ্যাঁ, তো যাই হোক, এই অষ্টমী 2 দিন পূর্বাহ্ন মুহূর্ত পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পরদিনে করিবে। শুক্লপক্ষের, ঠিক আছে? সরজিৎ সিদ্ধির ক্লাস চলছে, কেন পারবে না? তা কি গো, জয়েন হচ্ছে না কেন? তো আজকের লিঙ্কটাতে ক্লিক করেছো? সবাই তো জয়েন করেছে। আজকের লিঙ্কটাতে ক্লিক করো, আজকে এখনই লিঙ্ক যেটা পাঠানো হয়েছে দেখো। এ বাবু বৈশাখী, তাহলে এইখানে কি আমরা পেলাম যে এইখানে আবার বলছে অষ্টমী যদি 2 দিন, এই তো জয়েন করতে পারি, কি করে জানো? তুমি অন্য অন্য কোন ইয়েতে ক্লিক করেছো, ওই জন্য জয়েন হচ্ছে না। মাইকটা বন্ধ আছে, মাইকটা বন্ধ আছে। বলছি ওই থোড়া যে আছে না, সে আবার একটা লিঙ্ক দিতে, আমি ওই লিঙ্কে ক্লিক করছি, খালি বারবার আগেরটা আসছে। আপনি দেখুন ওইটা এছাড়া থেকে যে ছেলেটা পড়ে সে ছেলেটা ওই আগেকার ক্লাসের লিঙ্কটা দিয়ে দিয়েছে। না না, ঠিক আছে। এই যে ব্যাপারটা কি বললাম, মধ্যাহ্ন ব্যাপিনী এই অষ্টমী 2 দিন পূর্বাহ্ন মুহূর্ত পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পরদিনে গো পূজা প্রভৃতি করবে। তাহলে এখানে আবার আমরা কি পেলাম যে পরদিনে, আগেরটা কি পেলাম পূর্ব দিনে। কেন পেয়েছিলাম, কি কি বচন অনুযায়ী সেটা বলে দিলাম। এখানেও তাই, এখানে বলে দিচ্ছে। এখানে বচন কি দিয়েছে না, অষ্টম মাস তু শীতে পক্ষে, এটা ভীষ্ম অষ্টমী দিয়েছে। দাঁড়া, কোনটা দিলাম, ঐশা উভয় দিন পূর্বাহ্ন ব্যাপিতে পরদিনে গো পূজাদিকং কর্তব্যং যুগ্মা, এটা আমরা পেয়ে গেলাম। এবার চলে যাচ্ছে ভীষ্ম অষ্টমী। কখন হয় না, সরস্বতী পুজোর পর বিশ্ব জন্মেছিল বলে এটা ভীষ্ম অষ্টমী বলা হয়। মাঘ মাসে শুক্লপক্ষে অষ্টমীর তিথিতে হয় এটা। মাঘ ও শুক্লা অষ্টমাং সর্বেশাং বর্ণানাং ভীষ্ম তর্পণং সাধ্যঞ্চ কর্তব্যং। মাঘ মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সকল বর্ণেরই বলছে ভীষ্ম তর্পণ ও সাধ্য করা কর্তব্য। তত্ত্ব কাম্যং নিত্যঞ্জ, তত্ত্ব কাম্যং নিত্যঞ্জ। মাঘ মাসে শুক্লপক্ষের অষ্টমীতে সকল বর্ণেরই ভীষ্মের উদ্দেশ্যে তর্পণ ও সাধ্য কর্তব্য, তাহা কাম্য এবং নিত্য। অর্থাৎ যথা স্মৃতি
হে শীতিতে কি বলছে? অষ্টমান্ত শীতে পক্ষে ভীষ্মায় সতিলোদকম অন্নঞ্চ বিধিবৎ দত্তু সর্বে বর্ণা দ্বিজাতয়। হে ব্রাহ্মণগণ, মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমীতে ভীষ্মের উদ্দেশ্যে যথাবিধি তিলের সহিত জলদান বা তর্পণ ও অন্নদান সাধ্য করিবে। আর কি বলছে? ইয়ম অষ্টমী দিনের দ্বয়োপি উদয়গামিনী চেত তদা পূর্ব দিনে বিশ্বতর্পণং সাধ্যঞ্চ ত্রিসন্ধ্যা ব্যাপিত্বাৎ। অর্থাৎ এই অষ্টমী 2 দিনই সূর্যোদয় কাল পাইলে ত্রিসন্ধ্যা ব্যাপিত্ব নিবন্ধন বিশ্ব সাধ্য পূর্ব দিন করিবে। পূর্ব দিনে ত্রিসন্ধ্যা ব্যাপিত্ব নিবন্ধন। আচ্ছা, আর কি বলেছে? পূর্ব দিনে ত্রিসন্ধ্যা ব্যবৃত্ত অভাবে পরদিনে চ মুহূর্ত ন্যূন কাল ব্যবৃত্তে পরদিনে যোগমাত। আচ্ছা, পূর্ব দিন ত্রিসন্ধ্যা ব্যাপিনী না পাইলে তখন কি হবে? পরদিনে মুহূর্তের অন্যকাল পাইলে যুগ্ম শাস্ত্র অনুসারে পরদিনে বিশ্বতর্পণ হইবে। অর্থাৎ ওই 48 মিনিট যেটা বলা আছে তিথি ধরার জন্য, 48 মিনিট যদি পেয়ে যায় সূর্য উদয়ের পর, তাহলে পরে সেই দিনেও করা যাবে। পূর্ব দিনে মধ্যাহ্ন কালে বিশ্বের উদ্দেশ্যে একত্রিষ্ট সাধ্য করবে। ঠিক আছে, বিশ্ব তর্পণটা পরের দিন করবে সকালে, কিন্তু বলছে সাধ্যটা পূর্ব দিনে মধ্যাহ্ন কালে যেহেতু সাধ্যটা হবে, বিশ্ব এটা সাধ্যটা পূর্ব দিনে। যদি এটা এগুলো কেউ করে না, কিন্তু জেনে রাখা দরকার, যেহেতু এখন এগুলো স্মৃতি পড়তে এসছো, এগুলো সবই জেনে রাখতে হবে। এই তিথি 2 দিনে উদয়গামিনী না হইলে পূর্ব দিনে বিশ্বতর্পণ ও বিশ্ব সাধ্য করিবে। উদয়গামিনী মানে বোঝা গেল, উদয়গামিনী মানে যেটা সূর্য উদয় হয়ে পাচ্ছে, আমি যেটা বলছিলাম অরুণোদয় কাল, যেটা আগের দিন বোঝালাম, সেই এরকম উদয় গামিনী যদি না পায় তাহলে বিশ্বতর্পণ ও বিশ্ব সাধ্য পূর্ব দিনে করিবে। এবার অশোক অষ্টমী, যেটা এখন কিছুদিন পরে আসছে, ওই চৈত্র মাসের শুক্লপক্ষে যে বাসন্তী পূজা হয় ওর মধ্যে যেটা পড়ে সেটাকে বলে অশোক অষ্টমী। চৈত্র শুক্ল অষ্টমা শোক ও রাহিত্য কামনয়া জল সহিতাষ্ট সংখ্যক অশোক কলিকা পানং কর্তব্যং তথা লিঙ্গ পুরাণ বচনম। তাহলে কি বলছে? শোক না হয় এমন কামনা করিয়া, অশোকে শোক না আসে, শোক যদি না যেন না হয় সেই রকম এই কামনা করিয়া চৈত্র মাসের শুক্লপক্ষ অষ্টমীতে 8টি অষ্ট সংখ্যক 8টি অশোক ফুলের কলিকা জলের সহিত পান করিবে। আর কি লিঙ্গ পুরাণে কি বলেছে? অশোকা কলিকাশ্চ অষ্ট যে পিবন্তি পুনর্বসু চৈত্রে মাসি শীতাষ্টমাং নতে শোকম অভাবনই। অর্থাৎ কি বলেছে? যে চৈত্র মাসের শুক্লপক্ষের পুনর্বসু নক্ষত্রযুক্ত অষ্টমীতে 8টি অশোক কলিকা পান করিলে শোক পাইতে হয় না। অত্র পুনর্বসু যোগ ফলাতি সয়ার্থ। এখানে পুনর্বসু নক্ষত্রটাই হচ্ছে অতিশয় ফল দান করে। অশোক পানন্ত পঞ্চম জামার্ধ ব্যাপিন্যা অষ্টমাং ভাতৃ দ্বিতীয়োক্তবৎ ইতি স্নার্থ। অর্থাৎ এই স্থলে পুনর্বসু নক্ষত্রের যোগ ফলাধিক্যজনক। ভাতৃ দ্বিতীয়ার ন্যায় পঞ্চম জামার্ধ ব্যাপিনী অষ্টমীতে অশোক কলিকা পান করিবে। স্নার্থ ভট্টাচার্য এই কথা বলিয়াছেন। ঠিক আছে, তেন যদা দিনদ্বয়ে পঞ্চম জামার্ধ ব্যাপিনী পুনর্বসু যুক্ত অষ্টমী তদা পরদিনী অশোক কলিকা পানং যুগ্মাৎ। অতএব যখন পুনর্বসু যুক্ত নক্ষত্রযুক্ত অষ্টমী 2 দিনেই পঞ্চম জামার্ধ, এই জামার্ধটা পরে একদিন বুঝিয়ে দেবো, কারণ ওইগুলো এইটা যদিও জ্যোতিষ শাস্ত্রের ব্যাপার, তবুও স্মৃতির এখানে একটুখানি বুঝিয়ে দিতে হবে। যেমন একটুখানি অরুণোদয় কাল, তারপরে এই যে এগুলো বোঝালাম, সেরকম এইটা জামার্ধটাও বোঝাতে হবে। হ্যাঁ, মুহূর্ত জামার্ধ বুঝিয়ে দেবো একদিন, এটা আমাদের পঠন পাঠন চলতে চলতে বুঝিয়ে দেবো। পরদিনে অশোক কালিকা পান করিবে। যদি অর্থাৎ পুনর্বসু নক্ষত্র যদি 2 দিনে পায়, পঞ্চম জামার্ধ ব্যাপিনী 2 দিনই পায়,
তাহলে পূর্ব দিনে হবে না, পরদিনে হবে, মনে রাখতে হবে। যখন পুনর্বসু যুক্তা অষ্টমী পূর্ব দিনে পঞ্চম জামার্ধ ব্যাপিনী আর পরদিনে কেবল অষ্টমী পঞ্চম জামার্ধ ব্যাপিনী, তখনও পরদিনে অশোক কালিকা পান করিবে। মানে পুনর্বসু যদি পরের দিনে নাও পায়, পূর্ব দিনে পুনর্বসু পঞ্চম জামার্ধ পেলাম, তো পরের দিনে শুধু অষ্টমীটা পাচ্ছি, পুনর্বসু নক্ষত্রটা পঞ্চম জামার্ধ পাচ্ছি না, তবুও বলছে যে পঞ্চম জামার্ধ না পেলেও অষ্টমীতে যে পাচ্ছে ওই অষ্টমীতেই অশোক কালিকা পান করবে। কারণ পুনর্বসু নক্ষত্রে যোগ নিয়ামক নয়, ফল বিশেষ জনক। নিয়মটা হচ্ছে অষ্টমী তিথি, আর পুনর্বসুটা নক্ষত্র যুক্ত, এটা কি বলছে, ফলাতিশয়, মানে অতিশয় ফল দানের জন্য। এইটা যদি আমি ওটা পেয়ে গেলাম, তার মানে আমার ফলটা আরো বেড়ে গেল, আর কিছু না। যখন পূর্ব দিনে পুনর্বসু নক্ষত্র যুক্তাই হোক অথবা কেবল অষ্টমী হোক, পঞ্চম জামার্ধ ব্যাপিনী হইবে, কিন্তু পরদিনে পঞ্চম জামার্ধ ব্যাপিনী হইবে না, তখন প্রধান কাল পাইয়াছে বলিয়া পূর্ব দিনে অশোক কালিকা পান করিবে। মানে অষ্টমী তিথিটা মেন, অষ্টমী তিথিটা দেখা গেল পুনর্বসু যুক্ত হোক বা না হোক, পূর্ব দিনে দেখা গেল অষ্টমী তিথি পঞ্চম জামার্ধ ব্যাপিনী হয়ে পেয়েছে, আর পরের দিনে পঞ্চম জামার্ধ ব্যাপিনী পাচ্ছে না, তখন প্রধান কাল, কাল মানে সময়, এখানে অষ্টমী যুক্ত যেহেতু পাইয়াছে, পূর্ব দিনেই অশোক কালিকা পান করিবে। এই জিনিসগুলো মার্ক করা আছে, এই জন্য স্মৃতিটাকে খুব ধ্যান দিয়ে পড়ে পড়ে যেতে হবে, কোথায় কখন কি বলছে, ওই পঞ্জিকাটাকে দেখে টাইম টেবিলটাকে মেনটেন করে এই বাক্যগুলো যেগুলো আমি পড়ে যাচ্ছি সেইগুলোর সঙ্গে ম্যাচ করে বিধানটা দিতে হবে। প্রত্যেকটা বিধানের একটা করে কাট আউট করা আছে বলছে, আবার সেখানে আবার কিছু দূরে গিয়ে পরে একটা কাট আউট করা আছে। কি কাট, এখানে কি বলিল, বলছে যে যদি পরদিনে, এখন কি বললাম, যে পূর্ব দিনে পঞ্চম জামার্ধ ব্যাপিনী পেয়ে গেল অষ্টমী দিনে, পরদিনে পঞ্চম জামার্ধ পাচ্ছে না, তাহলে পূর্ব দিনে হবে। দুদিনই পঞ্চম জামার্ধ ব্যাপিনী নক্ষত্র পুনর্বসু পেয়ে গেছি পূর্ব দিনে, কিন্তু দেখা গেল যে পূর্ব দিনে পঞ্চম জামার্ধ ব্যাপিনী পুনর্বসু নক্ষত্র পেয়েছে, কিন্তু পরদিনে শুধু অষ্টমীটা পেয়েছে, তখন পরদিনে অশোক কালিকা পান করিবে। এগুলো মনে রাখতে হবে, এগুলো নোট ডাউন করে রাখুন, কোনটা কি পড়ে গেলাম, কোনটা কি বলে গেলাম, এবং সেগুলো নোট ডাউন করে তবেই হবে। আর এই বইটা আমি আনতে দিয়েছি কতকগুলো, যদি কারোর দরকার হয় বলবেন, আমি সেগুলো ব্যবস্থা করব পাওয়ার। যদি এই বইটা খুব বিরল, এটা অশুভ লেখা নয়, তো এটা আমাদের পণ্ডিত মশাই লেখা নয়, এই বইটা হরিদাস সিদ্ধান্ত বাগিস। যাই হোক, এইবার ব্রহ্মপুত্র স্নানম তচ্চ অশোকষ্টম্যাং সর্বপাপ ক্ষয় ব্রহ্ম পদপ্রাপ্তি কামনায়া কার্যম। চৈত্র মাসি, কালিকা পুরাণে দিয়েছে, চৈত্র মাসি শীতাষ্টম্যাং যৌনর নিয়তেন্দ্রিয় স্নায়া লোহিত্যতয়েষু স্বজাতি ব্রহ্মণ পদম মৈত্রং প্রসাদনং স্নানং দন্ত ধাবন মর্জনম পূর্বান্ন এব কুর্বিত দেবতানঞ্চ পূজনম। ঠিক আছে, কি বলেছে না, সর্বপাপ ক্ষয় ও ব্রহ্ম পদপ্রাপ্তি কামনা করিয়া অশোকাষ্টমীতে ব্রহ্মপুত্র নদে স্নান করিবে। ব্রহ্মপুত্র নদে, কালিকা পুরাণ বলছে, যে মানব নিয়তেন্দ্রিয় হইয়া চৈত্র মাসের শুক্লাষ্টমীতে ব্রহ্মপুত্র জলে স্নান করিবে, সে ব্রহ্মপদ লাভ করিতে পারিবে। মলত্যাগ, বেশ বিন্যাস, স্নান, দন্ত ধাবন, অঞ্জল লেপন ও দেবতা পূজা পূর্বাহ্নেই করিবে। আবার কি বলছে, মনু, এই যে বলছে মনু বচনা স্নানস্য পূর্বাহ্ন কাল, অর্থাৎ মনু এই বচন অনুসারে বলছে পূর্বাহ্ন স্নানের কালে, স্নানের প্রধান কাল এই যে স্নানটা। তারপরে কি বলেছে, তেন উভয় দিনে পূর্বাহ্নে অশোকাষ্টমী লাভে পরদিনে স্নানম, দুদিনেই যদি পূর্বাহ্ন পেয়ে যায় তাহলে পরদিনের স্নান।
ব্রত উপবাস ও স্নানাদ ঘটিকা যদা ভবেত উদয়েশা তিথি গ্রাহ্যা সাধ্যাবস্ত গামিনী সাধ্যাব অস্তগামিনী ইতি ভজনা যদা পূর্বদিনে বুধবার ও পুনর্বসু যুক্তা অষ্টমী পূর্বাহ্ন ব্যাপিনী পরদিনে তো কেবল অষ্টমী তদা বাজপেয় ফলপ্রাপ্তি কামনায়া পূর্বদিনে শতমাত্রে স্নানং কৃত্বাপি পরদিনে কেবল অষ্টমপি লোহিত স্নানং কর্তব্যম। কি বলেছে? যখন পূর্বদিনে বুধবার ও পুনর্বসু নক্ষত্রযুক্ত অষ্টমী পূর্বাহ্ন ব্যাপিনী এবং পরদিনে একমাত্র অষ্টমী হইবে, তখন বাজপেয় যজ্ঞের তুল্য ফল কামনা করিয়া পূর্বদিনে যে কোনো স্রোত জলে স্নান করিবে এবং পরদিনে কেবল অষ্টমীতেও ব্রহ্মপুত্র স্নান করিবে। যে কোনো স্রোতের জলে, স্রোত মানে কি, যেটা যে কোনো নদী আর কি, বা কোনো ক্যানেল, স্রোত মানে যেটা বয়ে যাচ্ছে, স্রোতমান জল, পুকুরে নয় কিন্তু স্রোতমান জল বয়ে যাচ্ছে, সেরকম জলে বাজপেয় যোগ্য ফলপ্রাপ্তি কামনা। কেন? বুধবারটা পেল, পুনর্বসু নক্ষত্রটা পেল, একটু আগে পড়ছিলাম ওইটা, যে বিশেষ কামনায়। তাহলে বুধবার পেল, পুনর্বসু নক্ষত্র পেল, অশোক অষ্টমী পেল, এইরকম যদি যোগ পেয়ে যায়, তখন বলছে ওই যে পরদিনে বলেছে ব্রহ্মপুত্র নদীতে স্নান করতে, সেটা করো গিয়ে, কিন্তু পূর্ব দিনে যে কোনো স্রোতমান জলে, অর্থাৎ যে কোনো নদীতে যেটা তোমার বয়ে যাচ্ছে, সেই নদীতেও স্নান করলে বাজপেয় যজ্ঞের তুল্য ফললাভ হবে। এটা মনে রাখতে হবে। ইতি বিষ্ণু বচনেন শতমাত্রে বিশিষ্ট বিদিতা চৈত্র মাসে ইত্যাদি উক্ত বচন। যদা তো পূর্বদিনে বৃষলগ্নে পুনর্বসু যুক্ত অষ্টমী লাভ পরদিনে চ কেবল অষ্টমী তত্রাবি সর্ব পাপ বিমুক্তি কামনায়া পূর্বদিনে ব্রহ্মপুত্র স্নানং কৃত্বা পরদিনপি ব্রহ্মপদ প্রাপ্তি কামনায়া তত্রৈব স্নানং কুর্যাৎ। এটা কি বলেছে? যখন পূর্বদিন বৃষলগ্নে পুনর্বসু নক্ষত্রযুক্ত অষ্টমী হইবে এবং পরদিনে কেবল অষ্টমী হইবে, তখনও সকল পাপ ক্ষয় কামনা করিয়া পূর্বদিনে ব্রহ্মপুত্র স্নান করিয়া পরদিনেও ব্রহ্মপদ প্রাপ্তি কামনা করিয়া কেবল অষ্টমীতে সেই ব্রহ্মপুত্র নদী স্নান করিবে। মানে দুদিন স্নান করতে হবে, কারণ পূর্বদিনে এই বিশ্বলগ্ন পুনর্বসু নক্ষত্র যুক্ত অষ্টমীটা পেলাম, বুধবার এখানে উল্লেখ করেনি, সেই জন্য বলছে এইটা সর্বপাপ ক্ষয় কামনা। আগেরটা বাজপেয় যজ্ঞ, এইটা হলো সর্বপাপ ক্ষয় কামনা। এই দুই দিনে বলছে ব্রহ্মপুত্র স্নান করবে। কেন? পরদিনে ব্রহ্মপদ প্রাপ্তি যেটা আগে পাচ্ছিলাম, যেটা এই স্নানের মূল, সেটা পরদিনে। আর পূর্ব দিনে কি জন্য করলাম না, এই যে বিশ্বলগ্ন যুক্ত পুনর্বসু নক্ষত্র যুক্ত এটা পেয়ে গেলাম, সেই জন্য এই অষ্টমীতে কি বলছে, যে আগের দিনে যেটা স্নানটা করছি ব্রহ্মপুত্রে, সেটা সর্বপাপ ক্ষয় কামনার জন্য করছি। দ্বিতীয় দিনে কি করছি না, ব্রহ্ম পদপ্রাপ্তি কামনার জন্য এটা করছি। এরপর কি বলছে, চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমীতে পুনর্বসু নক্ষত্র বিশ্বলগ্নে ব্রহ্মপুত্রে নির্মল জলে স্নান করিলে সকল পাপ হইতে মুক্তি লাভ করা যায়, যেটা আমরা পড়ছি। তিথি তত্ত্ব ধৃত এই বচন দ্বারা সর্ব পাপ মুক্তি কাম বিষ লগ্নাধিকরণক পুনর্বসু যুক্ত চৈত্র শুক্লাষ্টমাং লোহিতে স্নায়াত, এইরূপ অন্য একটি বিধি কল্পনা করতে হবে। কি বলেছে? পুনর্বসু বৃষে লগ্নে চৈত্র মাসে শীতাষ্টমী লোহিত বিরজে স্নায়াত সর্বপাপ ওই প্রমুচ্যতে ইতি তিথি তত্ত্ব ধৃত বচনাপি বিদ্ধন্তরা। এটা পেয়ে গেলাম, তাহলে ব্রহ্মস্নান অষ্টমী হয়ে গেল। এবার আসছে আমাদের মূল জিনিস, যেটা জন্মাষ্টমী। এটা প্রায় প্রতিটি বাড়িতে হয় এবং প্রত্যেকেই এটা জিজ্ঞাসা করে, এটা ভালো করে নোট ডাউন। এইগুলো এতক্ষণ যে পড়লাম, এগুলো মানে লাখেও একটা করে কিনা কিন্তু জেনে রাখা দরকার। এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে জন্মাষ্টমী।
এই জন্মাষ্টমী ব্রতের যেটা নিয়ম সেটা হচ্ছে নিত্যত্ব, কাম্যত্ব, দুই রকমই আছে। নিত্যত্ব মানে কি? নিত্যকর্ম কোনটাকে বলে? আমি হয়তো আমার পূর্ব আদি অন্তকাল থেকে আমাদের পূর্বপুরুষের জন্মাষ্টমী হয়তো আমার রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, জন্মাষ্টমী হয়ে আসছে, এটা নিত্যত্ব। এখানে কিন্তু আমার কোনো কিছু কাম্য নয়, আমাকে করতেই হবে, আমার পূর্বপুরুষের এটা করে দিয়ে গেছে, আমি যেখানেই থাকি আমাকে এখানে এসে করতে হবে, এটা নিত্যত্ব। কাম্যত্ব কোনটা? আমি বিশেষ ফল কামনায় একটা ফোঁটা করে জন্মাষ্টমী ব্রত করলাম, এটা কাম্য, সে নিত্যত্ব কাম্য। মুখ্য চন্দ্র শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় অষ্টমী রোহিণী সংযুক্ত নক্ষত্রযুক্ত হইয়া যদি রাত্রির পূর্বার্ধের কিছু ও পরার্ধের কিছু পায় তাহলে জয়ন্তী যোগ হয়। খুব নোট ডাউন করে এগুলো। জন্মাষ্টমী গেলে কি বলছে? মুখ্য চন্দ্র শ্রাবণ কৃষ্ণাষ্টমী রোহিণী রোহিণা নক্ষত্র যুক্তা সতী পলমাত্রেনাপি পূর্বার্ধ রাত্রং পরার্ধ রাত্রং চ স্পৃশ্যতি তদা জয়ন্তী যোগ স্যাৎ স এব চ জন্মাষ্টমী ব্রতস্য মুখ্য কাল। বোঝা গেল? আবার বলছি ঘুরিয়ে, জয়ন্তী যোগ কোনটা বলছে? বলছে মুখ্য চন্দ্র শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী, কৃষ্ণপক্ষের অষ্টমী তো হবে রোহিণী নক্ষত্র যুক্ত, রাত্রির পূর্বার্ধ কিছু এবং পরার্ধ কিছু, রাত্রে দিবাভাগে নয়, রাত্রে পূর্বার্ধ পরার্ধ যদি দুটোই পায় তাহলে অর্থাৎ ঠিক অর্ধরাত্রিতে রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমীর যে যোগ তাকে বলা হয় জয়ন্তী যোগ। এইটা হচ্ছে জয়ন্তী যোগটাই হচ্ছে জন্মাষ্টমীর মুখ্য কাল, জন্মাষ্টমীর মুখ্য কাল। ঠিক আছে? এখানে বলেছে মনুষ্যগণ সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী রোহিণী নক্ষত্র যুক্ত হইয়া এক কলা দ্বারাও অতি সামান্য একটু কাল দ্বারাও যদি রাত্রির পূর্বার্ধ পরার্ধ পায় তাহলে তাহাকে জয়ন্তী বলে। দিবাভাগে হয়তো অল্প, কিন্তু রাত্রিতে পুরো ইয়েটা রইলে সেই রাত্রির ইয়েটাই ধরতে হবে, জন্মাষ্টমীর ইয়েতে সেই দিন করতে বলছি। উভয় দিনে জয়ন্তী যোগে পরদিনে জন্মাষ্টমী প্রথম। যদি উভয় দিনে জয়ন্তী যোগ পায় তাহলে পরদিনে পাবে, দুদিনই জয়ন্তী যোগ হয়তো তখন পরদিনে করতে হবে। বশিষ্ঠ বচনে বলেছে অষ্টমী রোহিণী যুক্তা নিঃস্বর্ধে দৃশ্যতে যদি মুখ্য কাল ও সবিজ্ঞয় তত্রজাত হরিস্বয়ং। যদি অর্ধরাত্র সময়ে রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমী দেখা যায় তাহলে সেই কাল জন্মাষ্টমী ব্রতের মুখ্য কাল, তাহাতে হরি স্বয়ং জন্মগ্রহণ করিয়াছিলেন। দুই দিনেই জয়ন্তী যোগ হইলে পরদিনে জন্মাষ্টমী ব্রত করিবে, তার কারণ উপবাসে উদয়গামিনী, এটা আমরা আগেও পড়েছি যে উদয়গামিনী হচ্ছে উপবাস, নক্তব্রতে অস্তগামিনী, তৃতীয় এক ভক্তি মধ্যাহ্ন ব্যাপিনী তিথি গ্রহণ করিবে। এই বোধায়ন বচন দ্বারা উদয়গামিনী তিথি হইয়াছে, আর তাহাতে সংকল্প বাক্য প্রাতকাল অবধি তিথি পাওয়া যায় এবং পরদিনে তিথিটি ত্রিসন্ধ্যা ব্যাপিনী হইয়াছে। দুই দিনে জয়ন্তী যোগ না হইলে, দুই দিনে জয়ন্তী যোগ হচ্ছে না, তাহলে রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমীতে জন্মাষ্টমী ব্রত করবে, কারণ রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমীতেই ভগবানের জন্ম হয়েছিল। শ্রাবণ মাসে রোহিণী নক্ষত্র যুক্ত কৃষ্ণপক্ষের অষ্টমী মুহূর্ত কাল পাইলেও ওই মহাফলদায়িনী তিথিতে উপবাস করিবে, তিথি দত্ত ধিত এই বচন উহার প্রমাণ। ঠিক আছে? দুই দিনে রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমী পাইলে পরদিনে ব্রত করিবে। স্কন্দ পুরাণে বলেছে হে দ্বিজ শ্রেষ্ঠ, সপ্তমী যুক্ত অষ্টমীতে রোহিণী নক্ষত্র পাইয়া পরদিনে মুহূর্তের কমকাল পাইলেও ব্যাসাদি মহর্ষিগণ তাহাতে সর্বদিন ব্যাপিনী বলিয়াছেন। কোন দিনেই রোহিণী নক্ষত্র যুক্ত যদি না পায় তাহলে অর্ধরাত্রি ব্যাপিনী অষ্টমীতে ব্রত করিবে। এই দিনও রোহিণী নক্ষত্র নাই, পরের দিনও অর্ধরাত্রি ব্যাপিনী যেটা সেই অষ্টমীতে ইয়ে করবে। দিনে অথবা রাত্রিতে রোহিণী নক্ষত্রের কিয়দংশ না পাইলে থাকিলে
বিশেষ ফল লাভের জন্য চন্দ্রোদয় কাল অর্ধরাত্র প্রাপ্ত অষ্টমীতে ব্রত করিবে। 2 দিনে অষ্টমী অর্ধরাত্র ব্যাপিনী হইলে অথবা কোনো দিনই অর্ধরাত্রি না পাইলে পরদিনে ব্রত করিবে, কারণ তাহাতে সংকল্প কাল অর্থাৎ প্রাতকাল হইতে অষ্টমী পাওয়া যায় এবং ওই অষ্টমী পরদিনে ত্রিসন্ধ্যা ব্যাপিনী হয়। এবার পারণ, অষ্টমী ব্রত তো করলাম, অষ্টমীর পারণটা কিভাবে করব? অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্র এই 2 ছাড়িয়া গেলে মহাষ্টমী ব্রতের পালন, জন্মাষ্টমী ব্রতের পালন করবে। মানে অষ্টমী তিথিটা এবং নক্ষত্রটা দুটোই ছেড়ে দিতে হবে, দুটোই ছেড়ে যাবে, তারপর পালনটা হবে, মনে রাখতে হবে। অষ্টমী ও রোহিণী নক্ষত্র থাকাকালীন কখনো পালন করিবে না, এইটা অনেকে ভুল করে। যখন পরদিনে 1.5 প্রহর রাত্রির মধ্যে অষ্টমী রোহিণী একটি ছাড়িয়া যাইবে এবং একটি থাকিবে, তখন অষ্টমী বা রোহিণীর একটি অবসানেও পালন করিবে। মানে যদি দেখা গেল যে অষ্টমী তারপরের দিনেও অনেকক্ষণ আছে, কিন্তু রোহিণী নক্ষত্রটা ছেড়ে গেল, একটাও কমসে কম ছাড়তে হবে, তখন কিন্তু বলছে পালন করা যাবে। নারদীয় বচনে কি বলেছে পুরাণে, তৃতীয় নক্ষত্র 2 ঘটিত ব্রত হইয়া গেলে উহার একটিরও যখন অবসান হইবে তখনই পালন করিবে, বেদজ্ঞ পণ্ডিতগণ ইহাই বলিয়াছেন। যখন পরদিনে 1.5 প্রহর রাত্রি পর্যন্ত অষ্টমী ও রোহিণী 2 থাকিবে, তখন উৎসব হইয়া গেলে প্রাতকালে পালন করিবে। তাহলে পরদিনে, আমার এখানে একটা নোট দিয়েছে, খুব ভালো বুঝতে হবে, আগেরটা তো পড়ে এলাম, কিন্তু এখানে আমার একটা বচন দিয়েছে কি না, পরদিনে 1.5 প্রহর রাত্রি পর্যন্ত যদি অষ্টমী ও রোহিণী 2 থাকে, তখন উৎসব হইয়া গেলে প্রাতকালে পালন করিবে। তৃতীয় ছাড়িয়া গেলে অথবা উৎসবের অন্তে পালন করিবে। হেমাদ্রি ধৃত বচন, এই হচ্ছে ব্যাপার। অষ্টমী, অষ্টমীটা খুব ডিফিকাল্ট, ওই জন্য আমি প্রচুর অনেক পয়েন্ট আছে অষ্টমী, ভালো করে দেখুন। যে কোনো জায়গায় যদি মনে হয় এই জায়গাটা আমার একটু বোঝার ইয়ে আছে, অষ্টমীটাকে আবার ঘুরিয়ে পড়াবো, তাও তবু ঠিক আছে, কিন্তু পড়তে হবে ভালো করে। খাতা কলমে নোট ডাউন করুন, নোট ডাউন করার পর যদি মনে হয় এই জায়গাটা আমাকে আরেকবার বুঝতে হবে, আপনারা নোট ডাউন করে আমাকে প্রশ্ন করবেন, বলবেন, আমি আরেকবার আপনাদের কাছে আসব, আমি আরেকবার আপনাদেরকে সবাইকে একসঙ্গে নেবো, গ্রুপে জানিয়ে দেবো, আবার আপনাদেরকে নিয়ে বসবো, দরকার হলে যার যেটা দরকার হবে আপনারা জিজ্ঞাসা করবেন, আমি সেই মতো আপনাদেরকে বুঝিয়ে আবার উত্তর দেবো। অষ্টমীটা মনে রাখবেন। পণ্ডিত মশাই, বাজপেয় যজ্ঞ মানে কি? ওগুলো সব আগেকার দিনে সব যজ্ঞ করা হতো, পরে বোঝাবো ওগুলো। ওগুলো একটা করে তোমার এই যজ্ঞ এখন হয় না, বাজপেয় যজ্ঞ, তারপর তোমার অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞগুলো সব তোমার কলিযুগে এগুলো নেই, কলিযুগে এগুলো একটা। কিন্তু ওই যজ্ঞের সমান ফল। আরেকটা বলছি যে, আচ্ছা, আরেকটা বলছি পণ্ডিত মশাই, যে চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে ব্রহ্মপুত্র জলে স্নান, তো যে মানব নিয়তেন্দ্রিয় হইয়া, নিয়তেন্দ্রিয় মানেটা কি? ইন্দ্রিয়টাকে শিথিল করতে হবে। ইন্দ্রিয় মানে বুঝলে আমার নিজেদের ইন্দ্রিয়, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, এটাকে মানে কন্ট্রোল। নিয়তেন্দ্রিয় মানে এটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, বুঝতে পারলে?